আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটি টেন্স নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেটা সংজ্ঞা, স্ট্রাকচার এবং কিভাবে ইংরেজি থেকে বাংলা থেকে ইংলিশ করতে হয় বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব তিনটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সাধারণত যে সকল কাজ বর্তমানে চলতেছে বোঝায়। সাধারণত যে সকল কাজ বর্তমানে চলতেছে মানে ঘটতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এরকম যে মা ভাত রান্না করে, যে কাজটি বর্তমানে হয় বা ঘটে, চিরন্তন সত্য বা অভ্যাস বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যদি বলি মা ভাত রান্না করে, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলি আমি যে মা ভাত রান্না করতেছে মানে কাজটি চলতেছে, তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আমি বইয়ের ভাষায় না নিজের ভাষায় লিখছি। বইয়ে লেখা থাকে যে সকল কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি এরকম না বলে সহজভাবে বললাম যে সকল কাজ বর্তমানে চলতেছে। যেমন মা ভাত রান্না করতেছে, এই কাজটি চলতেছে, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি একটি ছবি আঁকতেছি, এটি কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি একটি ছবি আঁকি, এটি ইনডিফিনিট টেন্স। আর যখন বলবো আমি একটি ছবি আঁকতেছি, সেটি কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স হলে আমাকে এই স্ট্রাকচার গুলো করতে হবে। প্রথমে লিখতে হবে কি সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন। তো আমাকে এই যে স্ট্রাকচার এটি ফলো করে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজি করতে হবে। আচ্ছা, এবার যদি আই বসে, যদি আই থাকে তাহলে বসবে এম। আচ্ছা, এরপরে কখন ইজ কখন আর বসবে সেটি আমি লিখে দিচ্ছি। সেটি হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে, আর বাকি সর্বক্ষেত্রে আর বসবে। ওকে, এবার আমরা এই স্ট্রাকচারটা ফলো করে আমরা এই দুটা ইংলিশ বাংলাকে ইংলিশ করছি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলছি আমি সাবজেক্ট। সাবজেক্ট কি? এই ভাগে সাবজেক্ট মা, মা ইংরেজি মাদার। এরপর আছে এম ইজ আর, এই তিনটাতে কোনটা বসবে? মা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে কি করতে হবে? এখানে ইজ বসাতে হবে। মাদার ইজ। এরপরে ভার্ব, ভার্ব এখানে রান্না করা। সো রান্না করা ইংরেজি আমরা কুক, আর এর সাথে কি যোগ হবে? আইএনজি। তাহলে মাদার ইজ কুকিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? সাবজেক্ট যে কাজটি করে, কি রান্না করছে? ভাত, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে অর্থ হলো কি? ইংলিশটা কি হলো? মাদার ইজ কুকিং রাইস। আচ্ছা, এখানে চলে আসি আমরা। এই বাক্যের সাবজেক্ট কি? আই। তো আই এর পরে এম ইজ আর থেকে কোনটা বসবে? আই এর পরে ডেফিনেটলি এম বসবে। মাদার সরি আই এম। এরপরে এখানে ভার্ব হচ্ছে আঁকা। তো আঁকা ইংরেজি আমরা জানি ড্র। ড্র এর সাথে কি যোগ করতে হবে? আমাকে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই এম ড্রয়িং। কি আঁকছি? ছবি। কয়টি ছবি? একটি ছবি। তাহলে হবে এ পিকচার। মাদার ইজ ড্রয়িং এ পিকচার। তো এভাবে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটি বাংলা বাক্য থেকে চিহ্নিত করতে হবে, যে কাজটি চলতেছে সেটি, এবং সেটাকে ইংরেজি করতে হলে এই যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন, সেটি বসাতে হবে। তো সাবজেক্ট বাক্যের যে কর্তা তাকে সাবজেক্ট বলা হয়। আচ্ছা, তারপরে যে এম ইজ আর, এই যে আমি স্ট্রাকচার এই দেখে দিয়েছি রুলসটা, এই রুলস অনুযায়ী বসাতে হবে। সাবজেক্ট আই হলে এম হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর বাকি সর্বক্ষেত্রে আর হবে। এভাবে করতে হবে। এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে লিখব দেখি আমরা একটু নেগেটিভটা। যদি বলি সে বাজারে যাচ্ছে না, এই যে নেগেটিভ। যদি নেগেটিভ হয় তখন আমাকে এটা ইংরেজি করতে হবে যে
অক্সিলারি, যে সকল টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সে সকল টেন্সকে নেগেটিভ করতে হলে ওই অক্সিলারি ভার্বের যে ওই টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, আমি আবার বলছি, যে সকল টেন্সের অক্সিলারি ভার্ব থাকে ওই টেন্সকে নেগেটিভ করতে হলে ওই টেন্সের অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। তাহলে সাবজেক্ট এখানে হি, আমরা জানি হির পরে ইজ বসে, এরপরে বসাতে হবে যেহেতু নট বসাতে হবে, এখানে না আছে নট বসাতে হবে। তাহলে হি ইজ নট, তারপরে ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজি গো, আইএনজি যোগ হবে গোয়িং। হি ইজ নট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে নেগেটিভ করতে হলে এম ইজ এর পরে একটা নট বসাতে হবে। আচ্ছা, এখন যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ করি, হা বোধক করি, তাহলে হবে বাক্যটা লিখলাম এরকম, তুমি কি পুকুরে মাছ ধরতেছ? প্রশ্ন করলো আমাকে একজনে যে তুমি কি পুকুরে মাছ ধরতেছ। এই যে ধরতেছ কাজটি করতেছ, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি করতে হবে, যে সাবজেক্টের আগে এম ইজ আগে চলে যাবে। আমরা জানি যে কোনো টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওই টেন্সের অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তাহলে যদি আমি সাবজেক্টের আগে নিয়ে আসি, ইউ এর সাথে জানি আমরা আর বসে, তাহলে ইউ আর ইউ, এখানে ধরা হচ্ছে ভার ক্যাচ, যে আর ইউ ক্যাচিং, ফিশ হচ্ছে অবজেক্ট, কোথায়, আর ইউ ক্যাচিং ফিশ ইন দা পন্ড, এই যে প্রশ্নবোধক সাইন। তাহলে এটা কি হলো আমাদের, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করা হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমাকে এম ইজ আরটা সাবজেক্ট আগে বসাতে হবে, আর নেগেটিভ করতে হলে এম ইজ এর পরে নট বসাতে হবে। তো আশা করি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছি। এবার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, দেখেন এবার আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে আমি একদম সহজ ভাষায়, বইয়ের ভাষা, নিজের ভাষায় লিখেছি। যে সকল কাজ মাত্র শেষ হয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। বইয়ে লেখা থাকে যে সকল কাজ বর্তমান মাত্র শেষ হয়েছে কি তার ফল এখনো বাকি রয়েছে ইত্যাদি। তো আমি এভাবে যাচ্ছি না, আমি আপনাকে বুঝতে হবে সংজ্ঞা, যেভাবে লেখক না কেন বুঝতে হবে কোনটা কোন টেন্স। আচ্ছা, যে সকল কাজ মাত্র শেষ হয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এবার বাংলা বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো সেটা বলছি। যেমন আমরা যদি বলি মা ভাত রান্না করে, এটি হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট টেন্স। যদি বলি মা ভাত রান্না করতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি মা ভাত রান্না করেছে, এটা পারফেক্ট টেন্স, মানে যেই কাজটি শেষ হয়ে গেছে তার ফল এখনো বাকি রয়েছে ইত্যাদি আমার বোঝার দরকার নাই, যে কাজটি বর্তমানে মাত্র শেষ হয়ে গেছে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন যদি বলি আমি একটি মাছ ধরি, এটা ইনডিফিনিট টেন্স। যদি বলি আমি মাছ ধরতেছি, এটি কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি আমি একটি মাছ ধরেছি, এটি হচ্ছে পারফেক্ট টেন্স। তার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, এর ইনডিফিনিট পারফেক্ট টেন্স। আচ্ছা, সে একটি ছবি এঁকেছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ছবি আঁকে তাহলে ইনডিফিনিট, আঁকতেছে কন্টিনিউয়াস, আর এঁকেছে পারফেক্ট, যে কাজটি শেষ হয়ে গেছে। তো সে একটি ছবি এঁকেছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বলে আঁকতেছে তাহলে কন্টিনিউয়াস, আর আঁকে ইনডিফিনিট। আমি একটি মাছ ধরেছি, যে কাজটি শেষ করে ফেলেছি, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে দিতে হবে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ভার্ব 3 মানে ভার্বের পিপি, এটি আমরা জানি ভার্বের পিপি কে বলা হয় ভার্ব 3। এখন কখন হ্যাজ কখন হ্যাভ বসবে এটা আমি লিখে দেই। শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে
হ্যাজ বসবে। শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে হ্যাজ বসবে, আর বাকি সর্বক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। আচ্ছা, এবার আমাকে এই স্ট্রাকচার এবং এই রুলসটা ফলো করে আমরা কিভাবে ইংলিশ করে দেখি। প্রথম হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, সে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই জন্য বলবে কি? হ্যাজ, হি হ্যাজ। তারপর হচ্ছে ভার্ব, আমাকে ভার্বটা দেখতে হবে। তো আঁকা হচ্ছে ভার্ব, আঁকা ইংরেজি ড্র, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। ড্র এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। হি হ্যাজ ড্রন, সে এঁকেছে। কি এঁকেছে? এ পিকচার। she has drawn a picture, সে একটি ছবি এঁকেছে। this is the correct sentence and correct transformation from বাংলা টু ইংলিশ, কারেক্ট ট্রান্সলেশন যেটাকে বলা হয়। ওকে, এবার আমরা এখানে যাই। সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। আই এর পরে হ্যাভ না হ্যাজ? ও, এখানে দুইটাই হ্যাজ হয়ে গেছে, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ অথবা হ্যাজ। আচ্ছা, আয়ের পরে কি বসবে? হ্যাভ। আয়ের পরে বসবে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখানে ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ, এর ভার্ব হচ্ছে কট, সি এ ইউ জি এস টি, কট। কি ধরে? এ ফিশ। আই হ্যাভ কট এ ফিশ, আমি একটি মাছ ধরেছি। তাহলে কি হবে? যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে ভার্ব থ্রি, তারপর অবজেক্ট। তো এই যে স্ট্রাকচারটা ফলো করে আমাকে কি করতে? ইংলিশ করতে হবে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি নেগেটিভ হয়, যদি না বোধক হয়, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা কিভাবে করব? যেমন সে গ্লাসটি ভেঙেছে না। সে গ্লাসটি ভাঙে নাই, ভাঙে নাই বা ভেঙেছে না। তখন এটাকে যখন আমরা ইংরেজি করব, তখন কি করতে হবে? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে নেগেটিভ করতে হলে হ্যাভ অথবা হ্যাজ এর পরে নট বসাতে হবে। তাহলে হবে প্রথমে সাবজেক্ট হি হ্যাজ নট। বাংলা ইংরেজি আমরা জানি ব্রেক, এর পাস্ট পার্টিসিপল হলো ব্রোকেন। হি হ্যাজ নট ব্রোকেন দা গ্লাস। He has not broken the glass. This is the correct sentence. Okay? যখন নেগেটিভ থাকবে তখন এভাবে বসাতে হবে। আচ্ছা, যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে আমরা কিভাবে বসাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি ইন্টারোগেটিভ হয়, তুমি কি বাড়ির কাজ করেছো? তুমি কি বাড়ির কাজ করেছো? প্রশ্ন করছে, তুমি কি বাড়ির কাজটি করেছো? তো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্টারোগেটিভ হয়, তখন আমাকে কি করতে হবে? হ্যাভ অথবা হ্যাজটা বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে তুমি পরে পড়বে হ্যাভ, হ্যাভ ইউ ডান। করা ইংরেজি ডু, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক? হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক? তুমি কি বাড়ি কাজ করেছো? তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইংরেজি করতে হলে কি করতে হবে? সাবজেক্ট আগে হ্যাভ অথবা হ্যাজটা নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাজ শি সেন্ট এ লেটার টু ইউ? সে কি তোমার কাছে একটি চিঠি পাঠিয়েছে? এই যে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য ইন্টারোগেটিভ করার জন্য হ্যাজটা বাক্যের শুরুতে চলে আসে। হ্যাজ শি সেন্ট এ লেটার টু ইউ? সে কি তোমার কাছে একটি চিঠি পাঠিয়েছে? তো এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হবে যে কাজটি মাত্র শেষ হয়েছে, এরকম বুঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। ওকে, আমি আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে।
ওকে, এবার আপনারা দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে। আমি একে সংজ্ঞা লিখেছি, যে সকল কাজ বর্তমানে কোনো সময় ধরে চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একদম সহজভাবে বলি, যে সকল কাজ বর্তমানে কোনো সময় ধরে চলতে থাকবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যোগ করলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন ছেলেরা 2 ঘন্টা ধরে বল খেলতেছে, এই কাজটি বর্তমানে ছেলেরা কোনো সময় ধরে করতেছে। আমি 1990 সাল থেকে ঢাকায় বাস করতেছি, এই যে সময় আছে 1990 সাল, এই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি সে ছবি আঁকতেছে, এটি কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি সে 1 ঘন্টা ধরে ছবি আঁকতেছে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। মা ভাত রান্না করতেছে, কন্টিনিউয়াস টেন্স। যদি বলি মা সকাল থেকে ভাত রান্না করতেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যোগ করলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স যদি হয় পারফেক্ট কন্টিনিউয়াস, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, বিন বসাতে হবে। হ্যাভ অথবা হ্যাজ এর পরে বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, এরপরে সিন্স অথবা ফর বসবে প্লাস টাইম বসবে। এবার আমি লিখে দিয়েছি থেকে বা হতে বোঝালে সিন্স বসে, থেকে বা হতে বোঝালে বসে সিন্স, সহজ ভাষায় লিখে দিয়েছি আমি। আর ধরে বোঝালে বসবে ফর। ওকে, এবার আমরা ইংলিশ করি। যদি এই সেন্টেন্সটা করি তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট ছেলেরা, দা বয়েজ, যেহেতু এটা প্লুরাল এরপরে বসবে হ্যাভ। হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার আগের মতোই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে হ্যাজ। আচ্ছা, দা বয়েজ হ্যাভ, এরপরে বসাতে হবে বিন, বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব হচ্ছে খেলা, খেলা ইংরেজি আমরা জানি প্লে, এর সাথে আইএনজি যোগ হবে। The boys have been playing, কি খেলছে? বল, বল। The boys have been playing ball, কখন? 2 ঘন্টা ধরে। এই যে ধরে আছে, ধরে যদি থাকে তাহলে বসতে হবে ফর। কয় ঘন্টা ধরে? 2 ঘন্টা, 2 hours। তাহলে অর্থ কি হলো? যে ছেলেরা 2 ঘন্টা ধরে বল খেলতেছে। আচ্ছা, ওকে, এই সাথে যদি ইংলিশ করি তাহলে প্রথমে সাবজেক্ট আই, আয়ের পরে যথারীতি হ্যাভ, এরপরে কি বসাতে হবে আমাকে? বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব বাস করা, বাস করা ইংরেজি আমরা জানি লিভ, এর সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আই হ্যাভ বিন লিভিং, কোথায় বাস করি আমরা? ঢাকায়, ইন ঢাকা। কখন বাস করি, কোথায় বাস করি ইত্যাদি যদি বুঝে তাহলে 1990 সাল থেকে, এই যে থেকে আছে, থেকে থাকলে হবে সিন্স। কত, কবে থেকে? 1990 সাল, 1990 সাল থেকে আমি ঢাকায় বাস করতেছি। এভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বি, ভার্বের সাথে আইএনজি, তারপরে কোনো অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে সেটা বলবে, এরপরে থেকে বা হতে বোঝালে সিন্স, তারপরে সময়, আর ধরে বোঝালে হবে ফর, তারপরে সময়। তো এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আমি 1 ঘন্টা ধরে যে ছবি আঁকতেছি, তাহলে হবে আই হ্যাভ বিন ড্রয়িং পিকচার ফর অ্যান আওয়ার। ছেলেরা সকাল থেকে সাঁতার কাটতেছে, দ্য বয়েজ হ্যাভ বিন সুইমিং সিন্স মর্নিং। তো এভাবে কি করতে হবে? ইংলিশ করতে হবে। আশা করি আমি আজকে 3টা টেন্স আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ক্লাসে পাস্ট টেন্সে চলে যাব, পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।